কে এই জেফ্রি এপস্টেইন? একজন বিলিয়নিয়ার ফাইন্যান্সিয়ার, নাকি বিশ্বের সবচেয়ে ভয়ানক সেক্স ট্রাফিকিং নেটওয়ার্কের মাস্টারমাইন্ড? তার নথিগুলোতে এমন কিছু অধ্যায় লুকানো ছিল যা দেখে আজ পুরো বিশ্ব হতবাক। আজ আমরা খুলে দেখব সেই অন্ধকার জগৎ, একটা দ্বীপ যেখানে ক্ষমতাধর মানুষেরা গোপনে যেতেন, একটা লোক যার বন্ধু ছিলেন প্রেসিডেন্ট, রাজপুত্র, বিলিয়নিয়ার, আর সেই নথিগুলো যা 2025 থেকে 2026 সালে ডিপার্টমেন্ট অফ জাস্টিস রিলিজ করেছে। মিলিয়ন মিলিয়ন পেজ, ভিডিও, ছবি। সেখানে লুকিয়ে আছে সত্য যা অনেকেই চায় না যেন প্রকাশ পায়। জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন জন্মগ্রহণ করেন 20 জানুয়ারি 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে, একটা সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন একজন গার্ডেনার, মা স্কুল হেল্পার। কিন্তু তিনি ছিলেন আলাদা। তিনি কলেজ ড্রপ আউট, কিন্তু তারপরও ওয়াল স্ট্রিটে ঢুকে পড়েন। 1970-এর দশকে তিনি বিয়ার স্টার্নসে কাজ করেন, পরে নিজের ফার্ম খোলেন, জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি। তার ক্লায়েন্ট ছিলেন লেস ওয়েক্সেনার, ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক। এই সম্পর্ক তাকে বিলিয়নিয়ার বানায়। কিন্তু তার আসল খেলা ছিল অন্য। 2005 সালে ফ্লোরিডার পাম বিচ পুলিশ প্রথম তদন্ত শুরু করে। একটা মেয়ে অভিযোগ করে এপস্টেইন তাকে ম্যাসাজের নামে যৌন নির্যাতন করেছে। তদন্তে বেরিয়ে আসে অনেক কিশোরী মেয়েকে তিনি টাকা দিয়ে রিক্রুট করতেন। 2008 সালে তিনি প্লিডস গিল্টি করেন ফ্লোরিডায়। প্রসিকিউশনের সাথে ডিল করে মাত্র 13 মাস জেল খাটেন আর সেক্স অফেন্ডার হিসেবে রেজিস্টার্ড হন। কিন্তু এই ডিল ছিল অদ্ভুত, যাকে বলা হয় সুইট হার্ট ডিল। ফেডারেল চার্জ এড়িয়ে যান। এখানে তিনি একটা বিশাল ম্যানশন বানান, একটা অদ্ভুত টেম্পল লাইক স্ট্রাকচার যার ভিতরে ছিল জিম আর অন্যান্য জিনিস। কিন্তু ভিকটিমদের কথা অনুযায়ী এখানে হতো ভয়ানক ঘটনা। কিশোরী মেয়েদের আনা হতো প্রাইভেট জেটে, হেলিকপ্টারে। তারা বলে এপস্টেইন আর তার অ্যাসোসিয়েট গিজলেইন ম্যাক্সওয়েল মেয়েদের রিক্রুট করতেন, ম্যাসাজের নামে অ্যাবিউজ করতেন। অনেকে বলে এখানে পার্টি হতো যেখানে ক্ষমতাধর লোকেরা আসতেন। এই দ্বীপ লিটল সেন্ট জেমস ইউএস ভার্জিন আইল্যান্ডসের একটা ছোট্ট প্রাইভেট আইল্যান্ড। মাত্র 70 একর জমি, চারপাশে গভীর সমুদ্র। এখানে পৌঁছাতে হলে প্রাইভেট জেট বা হেলিকপ্টার লাগত। এপস্টেইন 1998 সালে এই দ্বীপ কিনেছিলেন। তিনি এটাকে বানিয়েছিলেন তার প্যারাডাইস। কিন্তু ভিকটিমদের কথা অনুযায়ী এটা ছিল একটা জেলখানা। ভার্জিনিয়া গিউফ্রে, যিনি সবচেয়ে পরিচিত ভিকটিমদের একজন, তিনি বলেছেন তাকে 17 বছর বয়সে এখানে আনা হয়েছিল। গিজলেইন ম্যাক্সওয়েল তাকে রিক্রুট করেছিলেন। দ্বীপে তিনি দেখেছেন প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিন্টন, অনেক ক্ষমতাধর মানুষ। ভিকটিমরা বলে এখানে ম্যাসাজে নামে যৌন নির্যাতন হতো, কখনো কখনো গ্রুপে। কিছু ভিকটিম বলেছে তাদের জোর করে রাখা হতো, পালানোর কোনো উপায় ছিল না। দ্বীপে ছিল ক্যামেরা সর্বত্র। এপস্টেইন সবকিছু রেকর্ড করতেন, বলা হয় ব্ল্যাকমেলের জন্য। 2019 সালের জুলাই মাসে এপস্টেইনকে আবার গ্রেপ্তার করা হয় নিউ ইয়র্কে। ফেডারেল চার্জ সেক্স ট্রাফিকিং অফ মাইনার্স। তিনি অস্বীকার করেন সব অভিযোগ। কিন্তু মাত্র 1 মাস পর 10 অগস্ট 2019 মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তার সেলে তিনি মৃত অবস্থায় পাওয়া যান। অফিসিয়াল কারণ সুইসাইড, হ্যাঙ্গিং। কিন্তু অনেকে বিশ্বাস করেন না। ক্যামেরা অফ ছিল, গার্ডরা ঘুমিয়েছিল। অনেক প্রশ্ন। কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়ে যে তাকে মেরে ফেলা হয়েছে কারণ সে অনেক কিছু জানত। গিজলেইন ম্যাক্সওয়েল ব্রিটিশ সোশ্যালাইট, এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী। 2020 সালে তাকে গ্রেফতার করা হয়। 2021 সালে ট্রায়ালে দোষী সাব্যস্ত। 2022 সালে 20 বছরের জেল। এখন আসুন সেই নথিগুলোতে, যা 2025 থেকে 2026 সালে রিলিজ হয়েছে। জানুয়ারি 30, 2026-এ ডিওজে রিলিজ করে 3.5 মিলিয়ন পেজ, 2000+ ভিডিও, 1,80,000+ ইমেজ। এগুলোতে আছে ফ্লাইট লগ, ইমেল, ফটো, ভিকটিম স্টেটমেন্ট। একটা শকিং অংশ, ডোনাল্ড ট্রাম্পের নাম অনেকবার আসে। ফ্লাইট লগে দেখা যায় 1990-এর দশকে তিনি এপস্টেইনের প্লেনে অনেকবার উড়েছেন, কখনো ম্যাক্সওয়েলের সাথে। কিন্তু ডিওজে মেমোতে বলা হয়েছে কোনো ক্লায়েন্ট লিস্ট নেই, কোনো ব্ল্যাকমেলের প্রমাণ নেই।
ট্রাম্প সবসময় অস্বীকার করেছেন কোনো অন্যায়ের কথা। আরও প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস, অ্যালন মাস্ক, স্টিভ ব্যানন এদের নাম আসে ইমেইলে, কন্ট্যাক্টে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। কিছু ইমেইলে দেখা যায় এপস্টেইনের সাথে তাদের সম্পর্ক চলতে থাকে তার 2008-এর কনভিকশনের পরেও। 2025 সালের নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন করেন এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এই আইনের ফলে ডিপার্টমেন্ট অব জাস্টিসকে বাধ্য করা হয় সব গোপন ফাইল, ডকুমেন্ট, ভিডিও, ছবি পাবলিকের সামনে আনতে। 2026 সালের 30 জানুয়ারি ডিওজে প্রথম ব্যাচ রিলিজ করে। মোট 3.5 মিলিয়ন পেজ, 2150টিরও বেশি ভিডিও ফাইল, 1,87,000-এর বেশি ইমেজ। এগুলোর মধ্যে ছিল ফ্লাইট লগবুক, ফোন রেকর্ড, ইমেইল চেইন, ভিকটিমদের হ্যান্ডরাইটেন স্টেটমেন্ট, এমনকি দ্বীপের সিকিউরিটি ক্যামেরার কিছু ফুটেজ। এই রিলিজের পর পুরো বিশ্ব হতবাক, কারণ এতে যা বেরিয়ে এসেছে তা শুধু এপস্টেইনের অপরাধ নয়, এটা ছিল একটা বিশাল নেটওয়ার্কের ছবি, যেখানে ক্ষমতা, টাকা আর যৌন শোষণ সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ানক অধ্যায়গুলোর একটা দ্বীপের টেম্পল নিয়ে। লিটল সেন্ট জেমসের মাঝখানে একটা অদ্ভুত বিল্ডিং, যার ছাদে সোনালি গম্বুজ, চারপাশে স্ট্যাচু। অনেকে বলতো এটা একটা মিউজিক রুম বা জিম, কিন্তু রিলিজ হওয়া ফাইলে ভিকটিমদের ডিটেইলড ডিসক্রিপশন আছে। তারা বলেছে এই টেম্পলের ভিতরে ছিল বিশেষ রুম, যেখানে মেয়েদের নিয়ে যাওয়া হতো। দেয়ালে ছিল আয়না, ক্যামেরা আর অদ্ভুত সিম্বল। একটা ভিকটিমের স্টেটমেন্টে লেখা, এখানে আমাকে বলা হয়েছিল এটা একটা রিচুয়াল, কিন্তু এটা ছিল নির্যাতন। এই অংশ দেখে অনেকে বলেছে এটা শুধু যৌন অপরাধ নয়, এর মধ্যে ছিল কাল্ট লাইক এলিমেন্ট। আরেকটা শকিং অংশ, ফ্লাইট লগ। এপস্টেইনের প্রাইভেট জেট, যাকে লোকে বলতো ললিটা এক্সপ্রেস, 1991 থেকে 2019 সাল পর্যন্ত হাজার হাজার ফ্লাইট। এতে নাম আছে বিল ক্লিন্টনের। অন্তত 26 বার তিনি এই জেটে উড়েছেন, কখনো আফ্রিকা ট্রিপে, কখনো নিউ ইয়র্ক থেকে পাম বিচ। কিন্তু ডিওজে এর মেমোতে স্পষ্ট করে বলা হয়েছে ক্লিন্টনের কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তিনি সবসময় বলেছেন তিনি শুধু ফিল্যান্থ্রপিক কাজে এপস্টেইনের সাথে যুক্ত ছিলেন। একইভাবে প্রিন্স অ্যান্ড্রুর নাম। 2001 সালে ভার্জিনিয়া গিউফ্রের অভিযোগ, প্রিন্স অ্যান্ড্রু তাকে 3 বার অ্যাবিউজ করেছেন, লন্ডনে, নিউ ইয়র্কে আর দ্বীপে। রিলিজ হওয়া ফাইলে তার ফ্লাইট লগ আছে, ছবি আছে। 2022 সালে প্রিন্স অ্যান্ড্রু সেটেলমেন্ট করেন, $1 মিলিয়ন দিয়ে কেস বন্ধ করেন, কিন্তু তিনি কখনো দোষ স্বীকার করেননি। আরও একটা ভয়ানক অধ্যায়, ক্লায়েন্ট লিস্ট নিয়ে। অনেকে ভেবেছিল রিলিজ হলে একটা বিশাল লিস্ট বেরোবে, যেখানে সব নাম থাকবে, কিন্তু ডিওজে বলেছে কোনো অফিসিয়াল ক্লায়েন্ট লিস্ট নেই। যা আছে তা হলো কন্ট্যাক্ট লিস্ট, ইমেইল, ফোন নম্বর। এতে নাম আছে বিল গেটসের, যিনি 2011 সাল পর্যন্ত এপস্টেইনের সাথে যোগাযোগ রেখেছিলেন। অ্যালন মাস্কের নামও আছে একটা ইমেইলে, কিন্তু সবাই অস্বীকার করেছে কোনো অন্যায় জানার কথা। এই ফাইলগুলো দেখে একটা জিনিস স্পষ্ট, এপস্টেইন শুধু একা ছিলেন না, তার চারপাশে ছিল একটা সিস্টেম যা তাকে প্রোটেক্ট করত। এই রিলিজ হওয়া নথিগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক অধ্যায়গুলোর একটা এপস্টেইনের ব্ল্যাক বুক বা কন্ট্যাক্ট লিস্ট। এটা ছিল একটা লাল কভারের ছোট নোটবুক, যাতে লেখা ছিল প্রায় 1500 জনের নাম, ফোন নম্বর, ইমেইল, ঠিকানা। এই বুকটা আগেই 2015 সালে গকারে লিক হয়েছিল, কিন্তু 2026-এর রিলিজে এর আপডেটেড ভার্সন এসেছে, সাথে হ্যান্ডরাইটেন নোট আর অ্যাড্রেস বুকের স্ক্যান। এতে নাম আছে হেনরি কিসিঞ্জার, টনি ব্লেয়ার, মাইকেল জ্যাকসন, কোর্টনি লাভ, নাওমি ক্যাম্পবেল, এমনকি কয়েকজন বিজ্ঞানী আর একাডেমিকের। কিন্তু সবচেয়ে আলোচিত বিল গেটসের সাথে এপস্টেইনের ইমেইল চেইন। 2013 সালের একটা ইমেইলে এপস্টেইন লিখেছেন, বিল গেটসের সাথে মিটিং সেট করা হয়েছে নিউ মেক্সিকোতে আমার র্যাঞ্চে।
গেটস পরে বলেছেন তিনি এপস্টেইনের সাথে দেখা করেছিলেন ফিল্যান্থ্রপি নিয়ে আলোচনার জন্য, কিন্তু পরে অনুতপ্ত হয়েছেন। আরেকটা অন্ধকার অধ্যায়ে এপস্টেইনের সায়েন্স প্রজেক্ট। তিনি নিউ মেক্সিকোর জামা র্যাঞ্চে একটা ল্যাব বানিয়েছিলেন, যেখানে তিনি বিজ্ঞানীদের ডেকে আনতেন। স্টিফেন হকিং, লরেন্স ক্রাউস, অনেক নোবেল প্রাইজ উইনারের নাম আছে ভিজিটর লগে। কিন্তু রিলিজ হওয়া ফাইলে একটা অদ্ভুত অংশ। 2006 সালের একটা ইমেইলে এপস্টেইন লিখেছেন, আমি মানুষের জিন উন্নত করতে চাই, আর এর জন্য আমার দরকার ভালো মেয়ে আর ভালো স্পার্ম। এই কথা দেখে অনেকে বলেছে এটা ছিল তার ইউজেনিক্স লাইক আইডিয়া, যা ভয়ানকভাবে যৌন শোষণের সাথে জড়িত ছিল। ভিকটিমদের স্টেটমেন্টগুলো এগুলো সবচেয়ে হৃদয় বিদারক। একজন ভিকটিম লিখেছেন, আমাকে বলা হয়েছিল এটা একটা মডেলিং জব, কিন্তু দ্বীপে পৌঁছে আমি বুঝলাম আমি বিক্রি হয়ে গেছি। প্রতিদিন নতুন লোক আসতো, আমাকে বলা হতো হাসতে আর চুপ করে থাকতে। আরেকজন লিখেছেন, এপস্টেইনের কাছে ভিডিও ছিল সবার। তিনি বলতেন যদি কেউ কথা বলে সবকিছু প্রকাশ করে দেব। এই ভয়, এই ব্ল্যাকমেল, এটাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। আরও একটা শকিং ডিটেল, দ্বীপের আন্ডারগ্রাউন্ড ট্যানেল। রিলিজ হওয়া কিছু ফটো আর ম্যাপে দেখা যায় দ্বীপের নিচে ট্যানেল ছিল, যা ম্যানশন থেকে টেম্পল পর্যন্ত যেত। ভিকটিমরা বলেছে এই ট্যানেল দিয়ে মেয়েদের নিয়ে যাওয়া হতো যাতে কেউ দেখতে না পায়। এই অংশ দেখে অনেকে বলেছে এটা ছিল একটা সংগঠিত অপরাধের নেটওয়ার্ক, শুধু এপস্টেইনের একার নয়। এইসব ফাইল রিলিজের পর বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে কেন এতদিন এগুলো লুকানো ছিল, কে কে প্রোটেক্ট করছিল এপস্টেইনকে, আর সত্যিই কি তিনি সুইসাইড করেছিলেন নাকি তাকে। এই ফাইলগুলোর মধ্যে যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি হতবাক করেছে সেগুলো হলো এপস্টেইনের রিচুয়াল আর কাল্ট সম্পর্কিত অংশ। 2026-এর রিলিজে একটা 2004 সালের হ্যান্ডরাইটেন নোট পাওয়া গেছে, যাতে লেখা, দ্য টেম্পল ইজ রেডি ফর দ্য নেক্সট সার্কেল, গেস্টস উইল অ্যারাইভ অ্যাট মিডনাইট, প্রিপেয়ার দ্য গার্লস। এই নোটের সাথে ছিল কয়েকটা ছবি, যেখানে দ্বীপের টেম্পলের ভিতরে কালো রোব পরা লোকেরা আর মেয়েরা যাদের মুখ ঢাকা। ভিকটিমদের একজনের স্টেটমেন্টে লেখা, তারা আমাদের বলতো এটা একটা গেম, কিন্তু এটা ছিল একটা রিচুয়াল। আমাকে বলা হয়েছিল চুপ করে থাকলে ভালো হবে, না হলে পরিণাম খারাপ হবে। এই অংশ দেখে অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বলেছে এপস্টেইনের নেটওয়ার্কে ছিল একটা কাল্ট লাইক স্ট্রাকচার। শুধু টাকা আর যৌনতা নয়, এর মধ্যে ছিল পাওয়ার, কন্ট্রোল আর ব্ল্যাকমেলের একটা সিস্টেম। দ্বীপে ছিল একটা লাইব্রেরি যেখানে হাজার হাজার বই ছিল, কিন্তু ভিতরে লুকানো ছিল সিক্রেট রুম। রিলিজ হওয়া একটা ফটোতে দেখা যায় সেই রুমে দেয়ালে অদ্ভুত সিম্বল, যেমন ওকাল্ট সিম্বলের মতো। আরেকটা ভয়ানক অধ্যায়, এপস্টেইনের স্পার্ম ব্যাংক আইডিয়া। 2019 সালের আগে তিনি তার বন্ধুদের বলতেন তিনি চান তার জিন ছড়িয়ে দিতে। নিউ মেক্সিকোর র্যাঞ্চে তিনি একটা ক্লিনিক বানিয়েছিলেন, যেখানে তিনি নিজের স্পার্ম ফ্রিজ করে রাখতেন। রিলিজ হওয়া একটা ইমেইলে তিনি লিখেছেন, আমি 20টা মেয়েকে বেছে নিয়েছি যারা আমার জিন বহন করবে। এই কথা শুনে বিজ্ঞানী কমিউনিটি হতবাক, কারণ এটা ছিল ইউজেনিক্সের একটা টুইস্টেড ভার্সন, যা তার যৌন অপরাধের সাথে মিলে গিয়েছিল। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অফিসিয়াল মেমোতে বলা হয়েছে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এপস্টেইনের মৃত্যু ছিল মার্ডার। সবকিছু পয়েন্ট করে সুইসাইডের দিকে। কিন্তু রিলিজ হওয়া অডিও ফাইলে জেলের গার্ডদের কথোপকথন, যেখানে একজন বলছে ক্যামেরা অফ ছিল, আমরা চেক করিনি। এই ছোট ছোট ডিটেল কনস্পিরেসি থিওরিকে জিয়ে রেখেছে। অনেকে বলে এপস্টেইনকে মেরে ফেলা হয়েছে কারণ সে যদি কথা বলতো তাহলে অনেক বড় বড় নাম ধরা পড়ত। আরও একটা শকিং ডিটেল 2008-এর সুইট হার্ট ডিল নিয়ে। ফ্লোরিডার প্রসিকিউটর আলেকজান্ডার অ্যাকোস্টা, পরে ট্রাম্পের লেবার সেক্রেটারি, তিনি 2019 সালে বলেছিলেন আমাকে বলা হয়েছিল এপস্টেইন ইন্টেলিজেন্সের সাথে যুক্ত, তাকে ছেড়ে দিতে হবে। এই কথা রিলিজ হওয়া ট্রান্সক্রিপ্টে আছে। এটা দেখে প্রশ্ন উঠেছে কোন ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ, মোসাদ, কে কে তাকে প্রোটেকশন দিচ্ছিল? এই সব মিলিয়ে এপস্টেইনের গল্প শুধু একজন মানুষের অপরাধ নয়, এটা একটা সিস্টেমের গল্প, যেখানে ক্ষমতাধররা, চাকাওয়ালারা আর প্রভাবশালীরা একটা অন্ধকার জগতে মিলিত হয়েছিল। আর সেই জগতের দরজা 2026-এ খুলে গেছে। কিন্তু সত্য কতটা বেরিয়েছে আর কতটা এখনো লুকানো, সেটা সময়ই বলবে। এই ফাইল রিলিজের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে
কেন এত কিছু এখনো লুকানো? 3.5 মিলিয়ন পেজের মধ্যে অনেক জায়গায় রিডাক্টেড লেখা, নাম মুছে দেওয়া, ফেস ব্লার করা, ভিডিওর অংশ কাটা। ডিওজে বলেছে এটা ভিকটিমদের প্রাইভেসি রক্ষার জন্য, কিন্তু অনেকে বলে এটা ক্ষমতাধরদের প্রোটেকশন। যাদের নাম এখনো বেরোয়নি তারা হয়তো এখনো প্রভাবশালী। একটা অংশে 2015 সালের একটা ইমেইল চেইন যেখানে অ্যাপস্টেইন লিখেছেন, আমার ফ্রেন্ডস ইন হাই প্লেসেস, তারা জানে আমি কি করি, কিন্তু তারা চুপ থাকবে। এই ইমেইলের রিসিপিয়েন্টের নাম রিডাক্টেড। এটা দেখে প্রশ্ন উঠেছে, কোন এই প্লেসেস, কোন দেশের গভর্নমেন্ট, কোন ইন্টেলিজেন্স এজেন্সি? কিছু রিপোর্টে বলা হয়েছে অ্যাপস্টেইন মোসাদের সাথে যুক্ত ছিলেন, ব্ল্যাকমেলের মাধ্যমে ইনফরমেশন সংগ্রহ করতে, কিন্তু এর কোনো সলিড প্রুফ এখনো পাবলিক হয়নি। অ্যাপস্টেইনের গল্প শেষ হয় না, এটা চলতে থাকে, কারণ এটা শুধু একজন মানুষের অপরাধ নয়, এটা আমাদের সমাজের একটা আয়না, যেখানে দেখা যায় ক্ষমতা কিভাবে অপব্যবহার হয়, টাকা কিভাবে নৈতিকতাকে কিনে নেয়, আর নীরবতা কিভাবে অপরাধকে বাঁচিয়ে রাখে। 2026 সালের এই মুহূর্তে যখন ফাইলগুলোর আরও অংশ রিলিজ হচ্ছে, আমরা দেখছি সত্যের একটা ছোট অংশ মাত্র বেরিয়েছে, বাকিটা এখনো অন্ধকারে। অনেক নাম এখনো লুকানো, অনেক ভিডিও এখনো সিল করা, অনেক প্রশ্ন এখনো উত্তরহীন। ভিকটিমরা যারা বেঁচে আছেন তারা এখনো লড়াই করছেন। তারা চান না শুধু টাকা বা ক্ষমা, তারা চান বিচার, পুরো বিচার, যাতে এমন আর কেউ কখনো এই ধরনের নরকের মুখোমুখি না হয়। তাদের কথা, তাদের যন্ত্রণা, তাদের সাহস, এটাই এই গল্পের আসল শক্তি। আর আমরা দর্শক হিসেবে আমাদের দায়িত্ব কি? চুপ করে থাকা নয়, প্রশ্ন করা, সত্য খোঁজা, ক্ষমতাধরদের জবাবদিহি চাওয়া। কারণ যদি আমরা চুপ থাকি তাহলে এই অন্ধকার আরও গভীর হবে। আমরা ভিডিওতে গাইডলাইনের কারণে অনেক কিছু বলতে পারিনি এবং দেখাতে পারিনি। আশা করি আপনারা সব বুঝে গেছেন। সত্য বেরিয়ে আসবে যদি আমরা চাই। জাস্টিস ফর দ্য ভিকটিমস, নেভার ফরগেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।